আমি এবং আমার এক ফ্রেন্ড সহ, মানে নাম হলো যে আলী হোসেন নাম। আমরা দুজনেই মানে দেশ থেকে চিটাগাং থেকে প্রোগ্রাম করলাম যে আমরা শিপে চাকরি করি তো আহ, পারবো না, মানে আমরা আমেরিকাতে পৌঁছতে হবে সামহাও। তো আমরা আমেরিকার শিপে তালাশ করতেছিলাম। আমেরিকার খবর আগে থেকে জানেন যে এখানে সমৃদ্ধি আছে? সেই হ্যাঁ, মানে সব কিছু আইডিয়া আছে। তো আমরা দুইজনে খোঁজ খবর নিতে আরম্ভ করলাম যে আমেরিকা কোন জাহাজটা আসবে। তো ফাইনালি আমরা একটা জাহাজ পাইলাম। পাওয়ার পরে আমরা ওই জাহাজে উঠবো। তো উঠার মুহূর্তে আমাদের সিরিয়াল, ওখানে ওই শিপে উঠতে হলে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। তো আমার সিরিয়ালটা হয়ে গেছিল সেকেন্ড পজিশন। আচ্ছা। তো শেষ পর্যন্ত ফার্স্ট পজিশনে যে লোকটা ছিল নোয়াখালীর এক লোক। তো ওকে বললাম যে ভাই তুমি আমার সুযোগটা দাও, তুমি সেকেন্ড শিপে যাও। মানে ওই কোম্পানির আরেকটা শিপ ছিল। তো তাকে বললাম যে তুমি তুমি সেকেন্ড শিফটে যাও। বললো যে এটা আরো 5 দিন সময় লাগবে থাকতে, মানে আমার খরচাটা। তো আমি বললাম যে খরচাটা আমি তোমাকে দিব। শিপে উঠলাম, শিপ বিভিন্ন জায়গায় ঘুরে টুরে মানে শেষ পর্যন্ত নিউ ইয়র্ক পৌঁছলো। প্রায় নিউ ইয়র্ক পৌঁছতে প্রায় 3 মাস 3.5 মাসের মতো সময় লাগছে। শিপ সরাসরি নিউ ইয়র্কে আসছে না? না না, মানে ওখান থেকে গেল চালনা, চালনা থেকে সিলন, ওখান থেকে আসলো লরেন্স কুমার, যেটা আফ্রিকা। তারপর ডারবান হয়ে এরপরে আসলো নিউ ইয়র্কে। আচ্ছা, বিভিন্ন স্টেশন ধরে ধরে কি নিয়ে স্টেশন আসলেন আপনারা শিপে করে? শিপে বাংলাদেশ থেকে, আনছি যে আমরা ওই জুট নাকি? জুটের বেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেল এটা কার্পেটের, মানে কার্পেট বলা হয় আর কি, কার্পেটের মানে শর্টটাই। আর আফ্রিকার থেকে নিল যে সব ওই লোহা মাটি। লোহা মাটি নিয়ে আমরা ফিলাডেলফিয়াতে আসলাম। তো ফিলাডেলফিয়া আসার পরে আমরা শোর পাস নিলাম। শোর পাস নিয়ে চিন্তা করলাম যে নিউ ইয়র্ক চলে যাব। তো পরে আমরা তাহলে তার মানে হলো আপনারা নিউ ইয়র্কে আসবেন আগে থেকে প্ল্যান? প্ল্যানটা নিউ ইয়র্কে আসবো আগে থেকে প্ল্যান। তো এই আমরা ঠিক এই এক এক আমেরিকান এক লোক আমাদেরকে হেল্প করছে এই ফোর্ট থেকে ইয়ে পর্যন্ত নেওয়ার জন্য, ওই বাস বাস স্টেশনে পৌঁছায় দেওয়ার জন্য একটা লোক হেল্প করছে আমাদেরকে যথেষ্ট। তো এরপরে আমরা বাসে উঠে চলে আসলাম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আসি, কোথায় যাব তো অ্যাড্রেসটা আছে কিন্তু যাওয়ার কিভাবে ব্যবস্থা খোঁজ করবে? আজকের মতো তো আর গুগল নাই। না। তো শেষ পর্যন্ত ওই একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম ব্রুকলিনে, ওই যে লোকেশনটা আমাদের কাছে ছিল ওখানে। তো আসার পরে ওদেরকে পাইলাম না। তো এমনি রিং দেওয়ার পরে অন্য একটা মহিলা আসি আমাদেরকে বললো কাকে চাই। তো আমরা বললাম যে এখানে এই নামের একটা লোক থাকে। বললো যে ওর নাম জানি না, তবে কিছু ইন্ডিয়ান লোক এখানে থাকে। তো চিন্তা করলাম যে আমাদের ওই লোকই হবে। আমরা ঠিক অ্যাড্রেসে পৌঁছে গেছি। তো এরপরে ওখানে অপেক্ষা করলাম সন্ধ্যা 7টা পর্যন্ত। এরপরে আসছে ওরা। আসার পরে ওদের সাথে আলাপ আলোচনা হলো। তো ওদের ওখানে থাকার আমাদের কোনো ব্যবস্থা ছিল না। তো এরপরে সন্তোষপুরের মুস্তফা কামাল পাশা বলি নাম, মুস্তফা কামাল। তো ওর কাছে জায়গা ছিল। তো আমরা রাত্রে ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে থাকলাম। সেটা কি শীতকাল ছিল না গরম? এটা লেট 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 ফল ছিল, মানে আচ্ছা, উইন্টারের আগে দিয়ে আর কি। ওকে। তার মানে খুব বেশি না শীত ছিল না, পীড়াদায়ক ছিল না। পীড়াদায়ী ছিল না। তো এরপরে কাজেরও একটা ব্যবস্থা হলো। কাজ করলাম বেশ কয়দিন। তারপরে একটা ঘরেরও ব্যবস্থা হলো, অ্যাপার্টমেন্ট এটা নিলাম। জীবন শুরু হয়ে গেল। জীবন শুরু হয়ে গেল। এখান থেকে বেশ কিছুদিন কাজ করলাম ওদিকে। কাজটা কি ছিল? কনস্ট্রাকশন ওয়ার্ক। আচ্ছা, তখন বাংলাদেশি লোকজন কেমন ছিল এখানে? আমাদেরকে সহ তখন আমরা 18-19 জন ছিলাম। মাত্র? বাংলাদেশি না, মানে বাংলাদেশি আমরা পাইছি যে 71-এ। 71-এ যখন আমরা ওই ইউনাইটেড নেশনে যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করতে গেছি, তখন আমরা পাইছি যে টোটাল 81 জন।
বাংলাদেশি বাংলাদেশি টোটাল, শুধু নিউ ইয়র্কে না, এটা মানে আমরা 81 জন ওই প্রোগ্রামে এসছেন। হ্যাঁ মানে আচ্ছা। টোটাল এটা শুধু বাংলাদেশি যে তা না, বাংলা সরি সবগুলি বাংলাদেশি, তবে মানে সন্দীপের যে সবাই তা না। না না বাংলাদেশি বলতে এখানে এগুলো বাংলাদেশি ছিল, তবে এটা মানে সব যে নিউ ইয়র্কে ছিল তা না, বিভিন্ন স্টেট থেকে আসা। আমরা আটলান্টা থেকেও আনছি মানুষ। আচ্ছা, সেটা 81 জন সেখানে ছিল, কিন্তু আপনি ব্রুকলিনে যেখানে উঠলেন, হুম। সেখানে কতজন বাংলাদেশি ছিল? কেমন ধারণা একটা? তখন তো আর কমিউনিকেশন আজকের মতো এরকম হুটহাট করে মানে জেনে টোটাল ফেলা যেত না। মানে টোটাল হয়তো মানে ব্রুকলাইনে টোটাল হয়তো এই 30-35 জন, নোয়াখালী বা চিটাগাং মিলে সব 30-35 বা 40 জন পর্যন্ত হইতে পারে। আর ওনাদের সবার পেশা এক, সবাই পেশাই ছিল এই কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশন। হ্যাঁ। তবে মানে আমরা আসার পরেও আমাদের আগে যারা 2-4 জন ছিল, নোয়াখালীর এক লোককে পাইছি যে সে থাকতো তাও ব্রুকলাইনে, সে ওই চুল কাটতো, বারবার ছিল আর কি, মানে পেশা ছিল যে তার চুল কাটা। আর মুসাফরের এক লোক ছিল, সে একটা রেস্টুরেন্টের মালিক ছিল ম্যানহাটানে, নামটা ভুলে গেছি এখন, এই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। আচ্ছা, মুসাফুরের মানে সন্দীপের মুসাফুরের সন্দীপ মুসাফরের একটা হ্যাঁ। লোক ছিল ম্যানহাটানে, একটা রেস্টুরেন্ট তার ছিল। হুম। আর অন্য প্রফেশন বলতে সবাই কনস্ট্রাকশনেই ছিল, এই আর কি। তো আমার খুব আগ্রহ জানার, সেটা হচ্ছে সেই সময় আমরা আজকে এসে যেভাবে সবকিছু পেয়ে গেছি, ইন্টারনেট আছে তো আছে, সেটা ভিন্ন ধরনের জিনিস, কিন্তু এখানে সবকিছু এই যে গ্রোসারি, রেস্টুরেন্ট, মসজিদ, কালচার, ক্লাব, অমুক সমুক সংগঠন, হ্যাঁ, জমায়েত, সেই সময় তো সিনারিওতে এরকম ছিল না। না মানে সর্বপ্রথম মানে আমরা যারা ছিলাম আমাদের মধ্যে, আমরা মুসলিমে কয়েকজনে মিলে সর্বপ্রথম যেটা করলাম সেটা হলো যে সন্দীপ সন্দীপ অ্যাসোসিয়েশন। সন্দীপ অ্যাসোসিয়েশন করার পরে মানে সন্দীপ অ্যাসোসিয়েশনের মধ্যে 2 গ্রুপ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সোসাইটি হলো একটা সন্দীপ সোসাইটি যেটা, এটাও অনেকটা মানে আমরা কয়েকজনেই করা, মানে আমাদের কয়েকজনের মধ্যে আমরাই করা, আমরা কয়েকজনে মিলে এটাকে অর্গানাইজ করছি। এই সন্দীপ এডুকেশন সোসাইটি এটাও আমরা কয়েকজনে মিলেই অর্গানাইজ করছি। বাংলাদেশ মুসলিম সেন্টার যেটা, এটাও আমরা কয়েকজনে মিলেই অর্গানাইজ করছি। মোটামুটি আমরা যে কয়েকজন, আপনারা যে থাকতেন ব্রুকলিনে, তখন কি কুইন্সে যেতেন না এরকম বাংলাদেশিদের সাথে মিট করার জন্য? কুইন্সে বাংলাদেশি বলতে কিছু ছিল না, মানে জ্যাকসন হাইট বলতে কিছু ছিল না। জ্যাকসন হাইটে একটা ইন্ডিয়ান দোকান ছিল, মানে একটাই ইন্ডিয়ান দোকান ছিল। আচ্ছা, তো জ্যাকসন হাইটস, আজকের যে জ্যাকসন হাইটস, তাহলে এটা এরকম এটা সেই ছিল না, 70-এ এরকম ছিল না? এস্টোরিয়া? না না কিছু ছিল না, এগুলি কিছু ছিল না, মানে মানে আমাদের জানা মতে কিছু ছিল না। তবে ওই জ্যাকসন হাইট যেটা, এটা সারদা শাড়ি সেন্টার, আমার নামটাই আসছে এখন, সারদা শাড়ি সেন্টার নামে একটা দোকান ছিল, যেটা এখন বর্তমানে সবজির দোকান হিসাবে আছে। মানে এখন আপনা বাজারটা নাকি কর্নারেরটা নাকি? কর্নারটা না, কর্নারের পরেরটা। আচ্ছা, ওইটা আমার মনে হয় এখন মাংসের দোকান টোকান হয়ে গেছে, মানে মানে ওই দোকানের ভিতরে ঢুকে গেছে মনে হয়। সারদা শাড়ি সেন্টার নামে একটা শাড়ি সেন্টার ছিল, মানে জ্যাকসন হাইটে এইটাই ছিল, আর কিছু ছিল না। ইন্টারেস্টিং তো। এস্টোরিয়াও ছিল না? জ্যামাইকা? না না না, কোথাও কিছু ছিল না, মানে বাঙালিদের কোনো, মানে এই ধরনের আপনাদের ব্রুকলিনে যেভাবে হিলসেট এগুলিতে কোনো বাঙালির কোনো দোকান ছিল না, মানে কিছু ছিল না। প্রথম কালচারটা শুরু হলো কোত্থেকে তাহলে? আমাদের যতটুকু ধারণা, আমাদের এই ব্রুকলিনের এই 85-এর বা 83-তে প্রথম যে দোকানটা শুরু হলো, ওইখান থেকে বোধহয় কালচারটা শুরু হয়ে গেছে। না মানে তখন শর্ট সেভিনের উপরে একটা দোকান ছিল বাঙালিদের। আচ্ছা, আপনারা যখন এসছেন? না না, মানে আরো পরে, অনেক পরে। আচ্ছা, সেটা গ্রোসারি, যেটা একটা গ্রোসারি করছিল কাশেম ভাইরা মিলে। না না, কাশেমের এগুলি হয়েছে আরো অনেক পরে। তাই নাকি? হ্যাঁ, স্পাইস অফ এশিয়া যেটা হয়েছে, এটা হলো যে আরো অনেক পরে। তার আগে এই ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর উপরে একটা দোকান হয়েছিল। তো এই ভদ্রলোকের নামটা আমার এখন স্মরণ নাই, কে বা কারা করছিল যে।
তো ওখানে আমাদের যাওয়া হতো মাঝে কি মধ্যে। সেটা কফি শপ আর গ্রোসারি? এটা এটা মানে আমার একটু ধারণা হইতেছে যে গ্রোসারি টাইপের কিছু ছিল তো। মানে মানে মাথায় ভালো করে আসতেছে না, না, অনেক দিন আগের হ্যাঁ, কাহিনী তো। না এটা হয়তো মানে গ্রোসারি ছিল বলে মনে হয়, তবে ছোটখাটো কিছু একটা ছিল। মানে এই অনেকটা কম্বাইন্ড হইতে পারে আমেরিকান গ্রোসারির কম্বাইন্ড মতো, হ্যাঁ। কম্বাইন্ড একটু কিছু সবজি আছে কোনা দিয়া, একটু, হ্যাঁ। সবজি টবজি ছিল বলে মনে হয়, সবজি টবজি না, তো টুকিটাকি কিছু বিক্রি করতো। আর হয়তো মানে অত প্লেনের টিকিট টিকিটও বিক্রি করতো, যে এরকম একটা ধারণা হইতেছে আর কি। ওকে, হ্যাঁ, ওকে, মাল্টি সার্ভিসের মতো। মাল্টি সার্ভিসের মতো ছিল। আপনাদের সময় তাহলে এই যে শিক্ষক, তারপর ফার্মাসিস্ট এরা আসা শুরু করলো তো আরো পরে বোধহয়। অনেক পরে এরা আসছে, অনেক পরে 71-এ আসছে যারা, 71-72 পর্যন্ত মানে ওই ধরনের কোনো লোক আসেনি। আমেরিকাতে খুব মানে না না, ইনফ্লাক্স বলা যেটা সেটা হয় নাই। খুব বেশি শিক্ষিত লোক আসে নাই, 2-4 জন আসছে, অত অত শিক্ষিত লোক আসে নাই। মানে মানে এভারেজ শিক্ষিত লোক কিছু ছিল, তবে খুব হাইলি কোয়ালিফাইড কেউ ছিল না। তবে মানে আমরা এমনি 81-তে, সরি 71-এ যখন আমরা ইউনাইটেড নেশনে যখন আমরা ডেমনস্ট্রেশন দিতে গেছি, তখন পাইছি যে ধরেন সিলেটিদের সাথে আমাদের পরিচয় হয়েছে, বা অন্যান্য জায়গার কোথায় কোত্থেকে কোথায় কে আছে না আছে ওদের সাথে পরিচয় হয়েছে। তো ওখানে আমরা 81 জনের মতো লোক পাইছি। তার মধ্যে ডাক্তার পাইছি যে একজন, ডাক্তার আনোয়ারুল হক উনি নাম, একজন ডাক্তার ছিল বাংলাদেশের। আর ওই ওই ধরনের প্রোগ্রামে কি ফ্রিকোয়েন্ট হইতো? আপনি যেতেন? না, আমরা প্রতি প্রতি প্রতিটা মিটিং প্রোগ্রামে যাইতেন? প্রতি মিটিংয়ে আমরা ছিলাম, কারণ মানে দেশে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য, এবং খোঁজ খবর সংহতি প্রকাশ করা, এক দেশের প্রতি আবেগ দেখানো। দেখানো। কারা জড়িত ছিল, কারা এই ধরনের আয়োজনগুলো করতেন কারা? ডক্টর আনোয়ারুল হক যেটা, উনি ছিল যে মেইন ম্যান। আচ্ছা। তবে মানে মেইন ম্যান উঠেই ছিল, আর সিলেটেরও কিছু লোক ছিল। আর আমরা মানে চিটাং বা সন্দ্বীপে যারা ছিলাম, এরা অনেকটা ওদের মানে সাথেই ছিলাম। তো সময়টা ধরেন মানে যুদ্ধ যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করছি। আনোয়ারুল হক আমাদেরকে লিড দিছে মোটামুটি, ডাক্তার আনোয়ারুল হক। তো এই ভদ্রলোক মনে হয় জীবিত এটা নাই। নিউ ইয়র্কের কথা বলতেছেন আপনি? নিয়ে আর কি। নিউ ইয়র্কে সেই সময় তো আর জীবিত থাকার কথা না, অনেক দিন আগে। আপনি যে যদি তিনি সেই সময় 40 হয়, এখন তো ওনার বয়স অনেক অনেক বেশি হয়ে হ্যাঁ, যাওয়ার মানে কথা। 40-এর কম ছিল না বয়স ওনার। তো ভদ্রলোক অসম্ভব হেল্পফুল ছিল। দেশ স্বাধীন হওয়ার পরও ধরেন আমাদেরকে মানে প্রতি সপ্তাহে একদিন আসি, মানে ফ্রি, মানে ট্রিটমেন্ট ফ্রি ট্রিটমেন্ট করতেন। ট্রিটমেন্টটা করতেন। তখন তো আর ট্রিটমেন্ট বা সবকিছু মিলে এইসব ইন্স্যুরেন্স ওই সেই না এত না না, এত এত ব্যবস্থা না ছিল না না। না, মানে আমাদের হসপিটালে যাইয়া কোনো ট্রিটমেন্ট হওয়ার কোনো সুযোগ সুবিধা আমাদের ছিল না। ও মাই গড! তো তাহলে আপনারা ইমার্জেন্সি হলে? ইমার্জেন্সিতে যাওয়া যেত। তো গেলে ধরেন আমাদের কাছে কোনো কাগজপত্র তো ছিল না, আমাদের কোনো মানে ইন্স্যুরেন্সও ছিল না, কাগজপত্রও ছিল না। মানে ট্রিটমেন্টটা হতো না যে তা না, কিন্তু মানে হসপিটালে পেমেন্ট দেওয়ার মতো ব্যবস্থা তো আমাদের ছিল না। আচ্ছা। ওই যে কয় টাকা দিয়েই প্রথমে ঢুকা ওইটাই শেষ, এরপরে তো আর দেওয়ার ব্যবস্থাটা আমাদের কাছে। আপনারা কাগজগুলো পাওয়ার উপায় কি ছিল তখন? মানে তখন ডকুমেন্টেড হওয়ার জন্য এখন যত ব্যবস্থা আছে, তখন তো এত ব্যবস্থা ছিল না। একেবারে 100% ব্যবস্থা যেটা ছিল, মানে বিয়ে করা, বিবাহ সূত্রেই। আমেরিকান কাউকে বিয়ে করা। হ্যাঁ, মানে আমেরিকান কাউকে বিয়ে করা, বিয়ের সূত্রেই মানে কাগজপত্র হওয়া, এর বাইরে কোনো ব্যবস্থাটা ছিল না। আর সবাই তো সেই সূত্রেই করছে, এবং এটা কোনো সবাই ইলিগেল কিছু না। মানে ডকুমেন্টেড, লফুলি যেটুকু করা যায়, যেটা হ্যাঁ, যেটুকু করা যায়। মানে কেউ হয়তো মানে বিয়েটা কন্টিনিউ করছে, কেউ করে নাই। কেউ করে নাই, মানে হয়তো কেউ 2 বছর করছে, 2 বছর ধরে বিয়ে ভাঙিয়ে দিছে। অথবা কেউ কেউ হয়তো দেখা গেছে যে মানে মানে গ্রিন কার্ড হওয়ার পরেই হয়তো বিয়েটা ভাঙিয়ে দিছে। তখন তো রিস্ট্রিকশন ছিল না যে 2 বছর থাকতে হবে অত, মানে এরপরে
ওটা একটু রিস্ট্রিক্টেড হয়ে গেছে যে 2 বছর অন্তত। এগুলো বোধহয় 91 বা 92 তে এসে যখন দেখছে যে ইনফ্লাক্স হচ্ছে একদম, একটা হ্যাঁ, হ্যাঁ, জোয়ারের মতো শুরু হয়ে গেছে। তখন মানে হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে এই হ্যাঁ। আর কি। আর আমার আমার কাছে যেটি মনে হয়েছে সেই সময় আজকের যে সামাজিক নিরাপত্তা যেভাবে, সোশ্যাল সেফটি নেট যেভাবে, তখন এত স্ট্রং ছিল না এসব। না না না, মানে আমরা যে সমস্ত এলাকায় আমাদের মানে থাকতে পারতাম বা যে সমস্ত জায়গায় আমরা ঘর ভাড়াটা অ্যাফোর্ড করতে পারতাম, ওই সমস্ত এলাকাটা ছিল মানে রানডাউন এলাকাগুলিতে আমাদের থাকার সুবিধা ছিল। কারণ আমরা তো হাই সোসাইটিতে তো আমাদের থাকার ব্যবস্থা ছিল না, তো এই জন্য অনেক লোকেই হয়রানির শিকার, হয়- নিগ্রহের শিকার হতো। মানে মানে হয়রানির শিকার। কোনো ঘটনা জানা আছে অথবা আপনার একটু শুনতে চাই, আমি একটু ইলাবোরেশন চাই। ওয়েল, মানে আমি তো মানে এই এই ইয়েতে কয়েকবারই পড়ছি, হামলার শিকার হয়েছে। হামলার শিকার হয়েছি কয়েকবার। হ্যাঁ। মানে ঘর থেকে বাইর হলে, সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হলে ধরা খাইয়ে গেছি একবার। মানে আমার জীবনের সবচেয়ে বড় যেটা হয়েছে সেটা হলো যে আমি তখন ব্যবসায়, আমি বেশ বড় ব্যবসায়ী ছিল আমার কাছে তখন, অনেক লোক কাজ করতো। তো আমি উইকলি যে পেমেন্টটা দিতাম, তো পেমেন্টটা পার্টিকুলার ডেটে, ধরেন প্রতি শনিবারে আমি কাজের গোড়ায় পেমেন্টটা দিয়ে দিতাম। তো আমি যখন টাকা পয়সা নিয়ে বাইরে হয়েছি, মানে আমার আমার কাছে ওই আমেরিকান স্টাফ ছিল, নিগ্রো আমেরিকান ব্ল্যাক ছিল একজন, সে আমাকে অলরেডি অন্য লোকের সাথে সেট করে ফেলছে। আচ্ছা, ওই করছে এই কাজটা। হ্যাঁ, মানে হ্যাঁ। আমার স্টাফই করছে। হুম। তো আমি যখন কাজের গোড়ায় টাকা নিয়ে গেছি তখন মানে তারা আমাকে হাইজ্যাক করে ফেলছে, কিডন্যাপ করছে না? কিডন্যাপই কিডন্যাপ করছে। করছে। মানে তোরা 3 জন ছিল, 3 জনে কিডন্যাপ করছে। তো কিডন্যাপ করে আমাকে বান্ধি ফেলছে, বান্ধি ওই ড্রপ কলার ছিল, ড্রপ কলার দিয়ে মোড়াই ফেলছে, মোড়াই মানে ডেজার্টেড এরিয়া যে সমস্ত এলাকাতে বাড়িঘর নাই এরকম অবস্থা একটা জায়গাতে রাখি। এটা আমার গাড়িতেই করছে, মানে আমি যে আমার নিজের গাড়িতেই ছিলাম, ওরা গাড়ির কন্ট্রোলটা নিছে আর কি। তো একটা বাড়িঘর নাই এরকম জায়গার মধ্যে রাখি ওরা চলে গেছে, এই আর কি। তো এইটা হলো যে সবচেয়ে, কত টাকা নিয়ে গেছে? তখন $4,300 ছিল। অনেক অনেক টাকা তো। তখন তো অনেক টাকা এটা, মানে আমার লোকও ছিল বেশি, তখনও আমার ধরেন 50 জনের মতো লোক কাজ করে। 50 লোক কাজ করে আপনার কনস্ট্রাকশন সাইটে? না, আমার 50 না, আমার 75 জন লোক পর্যন্ত করছে। অনেক অনেক হিউজ তো, হ্যাঁ, এটা না, হিউজ। আমার কোম্পানিটা ছিল যে সবচেয়ে বড় কোম্পানি, মানে আমার কোম্পানিটা কনস্ট্রাকশনের জন্য রেনোভেশন বলেন না আপনারা এগুলো? রেনোভেশন এন্ড কনস্ট্রাকশন আচ্ছা রেনোভেশন। আচ্ছা। তো এই 75 জন লোক ছিল আমার, আমার স্টাফে ছিল 75 জন, 70-75 না এরকমই থাকতো। আপনারা কাজ করতেন আউটডোর ইনডোর সব? সব, মানে আমার লাইসেন্স ছিল যে মানে নিউ ইয়র্ক সিটির 5টা বড়তে কাজ করার লাইসেন্স ছিল। তো এই কাজও করছি আমি অনেক এখন আর করেন না? না, মানে রিটায়ারে চলে গেছেন একদম? রিটায়ার মানে করার ক্ষমতাও নাই এখন আর, রিটায়ারমেন্টে চলে গেছি। আচ্ছা, আমি একটু এখনকার যে চিত্র, আমেরিকার যে চিত্র, অথবা আমরা যেভাবে এসে আমেরিকাকে দেখি আর আপনি যেভাবে দেখছেন, আপনি দুইটা তো দেখতেছেন, একটু কম্পারিজনটা একটু শুনি, এবং গুড থিং ব্যাড থিংস একটু যদি বলেন। না, মানে তখনকার ধরেন, মানে আমরা যখন ছিলাম তখন তো অল্প কিছু লোক ছিলাম, মানে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা বেশি ছিল, ঝুঁকিও তো বেশি ছিল, এখন ঝুঁকি কম তুলনামূলক। তুলনামূলক ঝুঁকি কম। আর এখনকার লাইফটা যত ইজি, এখন যারা আসে এরা কাজ, সোনার চামচ মুখে নিয়ে মানে এখন যারা আসে এদের জন্য লাইফটা খুব ইজি, তার কারণ হচ্ছে এদের চাকরি বাকরি ব্যবস্থা করা, মানে কেউ না কেউ ব্যবস্থাটা করে দেয়। থাকার জায়গাটাও তার যুদ্ধ করতে হয় না। না না, থাকার আবার জায়গাটা আপনার না বুঝে বলে, লেখা পড়তে পারে না বলে বিড়ালের খাবার খেয়ে ফেলার মতো, সেটাও তো ঘটেছে আপনাদের সময়। অনেক অনেক, আমি নিজেও খাইছি, খাই নাই যে তা না, বিড়ালের খানাটা আমিও খাইছি।
সেটা কি কেন খাইলেন, মানে সেটা কি? আমি একটা কোম্পানিতে কাজ করতাম যখন, মানে প্রথম আসছি তখন তো একটা কোম্পানিতে কাজ করতাম। তো কোম্পানির ফোরম্যান ছিল যে লোক, হুম, তার কোনো লেখাপড়া ছিল না। হুম। হ্যাঁ, তার কোনো লেখাপড়া ছিল বাঙালি না, নাকি? বাঙালি। আচ্ছা। তো এরা ওই ক্যাট ফুড যেটা কেন, হুম। ওই এগুলোর উপরে যে বিড়ালের যে ছবিটা ছিল, মানে ওই ছবি দেখি সে কিন্তু কিন্তু যে ওইটা নাকি টেস্টি, মানে একটু মজা। কিন্তু পরে বেশ কয়েকদিন খাওয়ার পরে আমি কেন দেখি বুঝতে পারলাম যে এটা ক্যাট ফুড। কি ছিল সেটা, মাছ নাকি? না না, এটা সার্ডিন ফিশ আর কি, বিভিন্ন রকমের। এটা সার্ডিনটাই মাছই, মাছ, এগুলি মাছ, হ্যাঁ, মাছ মাছ। মাছটা একটু ওইটা ইয়ে দিয়ে আর কি, প্রসেস করা, খুব খুব চমৎকার করে প্রসেস করা নাকি ড্রাই? না না, এটা মানে ইয়ে ছিল, মানে ওয়েট ছিল? না না, এটা হয়তো মানে লবণ অথবা মানে লবণ টবণ বা বুঝতে পারছি, অ্যাসিড ম্যাসিড। কারির মতো করে না না, কারির মতো না, এগুলি ধরেন প্রিজারভেটিভ ছিল আর কি, মানে এটার মধ্যে প্রসেস করা। প্রসেস করা। হ্যাঁ, প্রসেস করা, বুঝছি। তাহলে সল্টেড করে বা ইয়ে করে যেভাবে মানে প্রসেস, এগুলি ভিনেগার টিনেগার দিয়ে। ওগুলি ওই ভদ্রলোক আয় না, এগুলি কেন কাটি সবগুলি দিয়ে পেঁয়াজ কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে, কিছু কাঁচামরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে, একটু তেল দিয়ে লাড়ি সারি আমাদেরকে ব্রেডের মধ্যে দিয়ে দিত। দিয়ে স্যান্ডউইচ বানাই দিয়ে দিত, আমরা খাইতাম। মজাই লাগতো, খারাপ লাগতো না। মাছই তো হ্যাঁ, 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 হয়তো ওইটা বিড়ালের জন্য বানানো। আর সার্ডিন, মানে সার্ডিন ফিশ হ্যাঁ, আর কি। সার্ডিন তো ইয়েরাও খায়, মানুষও খায়। না না, সার্ডিন তো মানুষ খায়, কিন্তু হুম। মানে এটা সার্ডিন হিসাবে ছিল। তবে এইটা পার্টিকুলারলি ছিল যে বিড়ালের জন্য। বিড়ালের জন্য। আমি খাইছি ভাই, মানে আমি অস্বীকার করার এটা কোনো অ্যাডভার্স একটা সিচুয়েশন ছিল, আর অনেক কিছু আপনি তো জানেনও না। না না না, মানে এটা কেনার জন্য লোক ছিল ভিন্ন। হুম। মানে আমাদের যে ফোরম্যান ছিল সে কিনতো, আর মানে ওই ইলেকট্রিক হিটার দিয়ে আমাদেরকে একটু নাড়ি সারি, পেঁয়াজ রসুন দিয়ে নাড়ি সারি ব্রেডের ভিতর দিয়ে দিত, খাও। কঠিন জীবন যাপন করছেন না আপনারা? কঠিন অবশ্যই। না? আমি একটু দেখেন, সেই কষ্টটা একটু শুনতে চাই। সকাল 7টা থেকে মানে সূর্য ডুবা পর্যন্ত, মানে সূর্য অস্ত পর্যন্ত ছিল যে আমাদের ডিউটি। 12 ঘন্টা? এটা মানে 12 ঘন্টা না, বেশি হওয়ার কথা। মানে মানে সামার টাইমে অনেক বেশি। 9টার আগে তো হ্যাঁ। সূর্য ডুবতো না। তো তার মানে সকাল 7টা থেকে হ্যাঁ, 14 ঘন্টা, 15 মানে ঘন্টা। মানে রাত্রে 9টা পর্যন্ত পরিশ্রম করা লাগছে। কিন্তু আমাদের তার উপায় ছিল না, অল্টারনেটিভে কিছু ছিল না। আপনাদের জিম্মিও করে রাখতো কেউ? মানে জিম্মি বলতে আমি বলছি যে এমন না করে। না, আমরা জিম্মি হয়ে থাকতাম, তার কারণ হলো যে আমাদেরকে জিম্মি করে রাখতো যে তা তা না। না, হ্যাঁ, সেটাই। আমরাই জিম্মি হয়ে থাকতাম, যে কারণ কিছু করার নাই তো, আর না এর না, বিকল্প কাগজপত্র নাই, বাইরে যাইয়ে কাজ করার সুযোগও নাই, বিকল্প তো সুযোগ নাই, নাই। বিকল্প নাই, সেই সুযোগটা নাই। যখনই আমার সুযোগটা তৈরি হয়েছে তখনই কিন্তু আমি কাটি পড়ছি। হ্যাঁ, আপনারা সুযোগটা তৈরি করলেন। সবার তখন যেটি বলছিলেন যে এর ভিন্ন কোনো উপায় ছিল না। তখন তো খুব মানে একদম ইমিগ্রেশনের অনেক ল তৈরি হয় নাই তখন। ইমিগ্রেশন না ল না, গুলো তো অসম্ভব। আস্তে, আস্তে, মানে আস্তে, আস্তে। ইমিগ্রেশনের ধরাধরিও খুব ছিল কিন্তু। হ্যাঁ, তখন ইমিগ্রেশনের, আর তখন এই আইস ছিল না। না না, মানে ডাইরেক্ট ডাইরেক্ট, হ্যাঁ, ইমিগ্রেশনে ছিল। ইমিগ্রেশনের পুলিশ ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ইমিগ্রেশন। এনওয়াইপিডিও তো ধরতো তখন। ধরে না না না, ইমিগ্রেশন দিত না, নাকি? পুলিশে ধরতো না, না, মানে আচ্ছা, ইমিগ্রেশন আচ্ছা, একটা স্পেশাল ফোর্স ছিল। আচ্ছা, আচ্ছা। এটা প্রতিদিনে যেসব জায়গাতে রেড দিত। রেড দিয়ে ধরে ফেলতো। এবং কথিত আছে যে আপনাদের যারা ছিলেন তখন বসরা একজন আরেকজনের স্টাফ ধরাই দিতেন। না, সেটাও কে গল্প প্রচলিত কে আছে। ধরাই দিত, আমাদের কিছু লোকের নাম আমরা শুনছি। হুম। তবে এই সমস্ত লোককে, বহু লোককে আমি কিন্তু সেভ করছেন। জামিন দিছি, মানে জামিন দিয়ে আনতাম। একটা পর্যায়ে যখন আমার কাগজ হয়ে গেছে, এরপরে আমি আবার মানে ইমিগ্রেশনের পক্ষে কাজও করতাম। আচ্ছা। মানে এটা ইমিগ্রেশনের পক্ষে কাজ করতাম, মানে মানে দোবাস হিসাবে, আচ্ছা, ইন্টারপ্রেটর থাকতেন। ইন্টারপ্রেটার হিসাবে ছিলাম। মানে এরা তো বেশিরভাগ জানতো না। ইংলিশটা জানতো না। তো আমার ইংলিশটা ভালো ছিল, তো যে জন্য মানে ওরা বাংলা বললে মানে এটাকে ইন্টারপ্রেটেশনটা করে দিতেন আপনি। আমি এও শুনেছি যে আপনাদের সময়ে একজন কর্মী নামানোর জন্য
কেউ আসবে খবর শুনলে জাহাজে দিয়ে আসতেছে, তারে নামানোর জন্য, তারে গ্র্যাব করার জন্য, তারে নিজের দলে রাখার জন্য একটা কম্পিটিশন ছিল। না না, আমাদের মানে জানাশোনা যদি আমরা শুনতাম যে একটা লোক আসছে মানে আর নামতে চায়, আমরা নিজেরাই যাই শিপ থেকে নামাই নিয়ে আসতাম ওদেরকে। ওদেরকে আমরা জিম্মি করতাম যে তা না, মানে থাকা খাওয়ার না, ব্যবস্থা। যে বেশি সুবিধা দিবে স্বাভাবিকভাবে, তো আমি সুবিধা মানে কি, যিনি আগে গেছে বা যিনি আমাকে একটু ভালো কেয়ার করতেছে, আমি তো তার কাছেই থাকবো, এটা স্বাভাবিক। না না, মানে আমার কাছে রাখতাম যে তা না, মানে তা আমি ওরকম ইয়ে করি নাই কোনো সময়, মানে আমি সব সময়। কম্পিটিশনের গল্পটা অনেক শুনেছি যে কার থেকে যদি আমার কাছে না আসতো তো তারে ধরায় দেওয়ার ব্যবস্থা করা হতো, এই ধরনের গল্প না অনেক। না, আমি ধরেন আপনি হয়তো করেন নাই। না, আমি শীত থেকে নামাই নিয়ে আসছি যে অনেক লোক এখনো জীবিত, এখনো জীবিত আছে। মানে আমি ওই ওই অন্যায়গুলি আমি কোনো সময় করি নাই। আপনারা আর কি মোকাবেলা করতে হয়েছে? আপনি তো ইমিগ্রেশনের কথা বললেন যে ধরাধরি, ধরপাকড়, এগুলো তো একটা আছেই। আর কি আপনার চিকিৎসা নিয়ে আপনি যেটি বললেন যে চিকিৎসাটাও একটা বড় ইস্যু ছিল। এসেছিল আপনার ওষুধ কিভাবে কিনতেন আপনারা? মানে ওষুধ তো এমনি কিনার ব্যবস্থা না, মানে ডাক্তারের যে প্রেসক্রিপশন দিলে? মানে ওই প্রাইভেট ডাক্তার যেগুলি, মানে হ্যাঁ, প্রাইভেট ডাক্তার দেখা যেত, হ্যাঁ। তো ওরা প্রেসক্রিপশন দিলে ওই প্রেসক্রিপশন নিয়েই আমরা কিনতে হয়তো পয়সা দিয়া। পয়সা দিয়ে হ্যাঁ? কিনা অনেক লাগে। কস্টলি ছিল তো। তা তো অবশ্যই। হ্যাঁ, আর এই ওষুধটা জানলাম, ইমিগ্রেশন জানলাম। আর কি অ্যাডভার্স সিচুয়েশন কি ছিল? যে আইন শৃঙ্খলার কথাও বললেন যে খারাপ এলাকায় থাকতে হইতো কম ভাড়ার জন্যে। হুম, হ্যাঁ, ভাড়া কম হওয়ার জন্যে। হ্যাঁ, এই যে হিটিং সমস্যা থাকে, পানির সমস্যা। আজকের যে ম্যানহাটনের যে আজকে যে নিউ ইয়র্কে আমরা কি সুন্দর একটা এট লিস্ট একটা সুন্দর ব্যবস্থা দেখতেছি। সেই ব্যবস্থাটা তো সেই সময় এত ছিল না। বেশি না না না, এগুলি আমরাই এগুলি অর্গানাইজ করছি। আমরা যখন আগে যারা ছিলাম, হুম, হুম। মানে আমাদের সময়ে যারা মানে মোটামুটি ভাবে যারা একটু অ্যালার্ট লোক ছিল, মানে ওরাই আমরা এগুলি অর্গানাইজ করছি। এই যে সন্দীপ এডুকেশন সোসাইটি আছে যেটা, সন্দীপ অ্যাসোসিয়েশন বা সন্দীপ মানে সন্দীপ সোসাইটি, আর তারপরে বাংলাদেশ মুসলিম সেন্টার, এগুলি আমরাই অর্গানাইজ করছি সব। আমি বলছিলাম যে আপনি ধরেন নিউ ইয়র্ক সিটিতে তো অনেক খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করছেন। সবচেয়ে বেশি খারাপ কি পরিস্থিতি ছিল? সেটা আবহাওয়া হইতে পারে, সেটা বাড়ি ভাড়া হইতে পারে। বাড়ি ভাড়া না, মানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল এটা হলো যে মাগিং। মানে আমরা রাস্তায় বাইরে হইলে মাগে, মানে আপনারা চিন্তা করে নিয়ে যেত। মাগিং হওয়ার সময়, মানে মাগিং হইতো, ছিনতাই করতো যে তা না, মাগিং হ্যাঁ, হওয়ার সময় বলা ছিল আচ্ছা। যে হলো দড়ি টাকা পয়সা, হ্যাঁ, মানে যা আছে, মানে দড়ি টাকা পয়সা সব নিয়ে যাইতো, শুধু কাপড়গুলি রাখতো আর কি। মানে এই অবস্থা করতো। এই অবস্থাটাই ছিল। টাকা রাখলি না কেন সাথে, সেজন্য মারধর করে নাই। দিত, টাকা যদি না থাকে তাহলে মার খাওয়া লাগবে। এই জন্য 10টা টাকা 20টা টাকা অন্তত মানে রাখতে না হইতো। না, পকেটে 10-20 টাকা করে পকেটে করে নিয়েই বাইরে হওয়া লাগতো, যাতে ধরলে টাকাটা দিয়ে কোনো রকমে মাঠটার থেকে বাঁচা যায়। সেই নিউ ইয়র্ক এখন আপনি কত দিবেন 1 থেকে 10-এ? হুম, কোনটা মানে এখন বর্তমান এখন সিচুয়েশন? সিচুয়েশনে সেই নিউ ইয়র্কের আপনি যদি 1 থেকে 10 কত দিবেন? যদি 1 ধরেন সেই সময়ের সিচুয়েশন, এখন নিউ ইয়র্কে কত দিবেন? এখনকার নিউ ইয়র্কে? মানে কি মানে ধাপে ভালো, ধাপে ভালো। ভালো, মানে এটা তো 10 হয়ে গেছে এখন। অনেক ভালো হয়ে গেছে। এটা তো 10 হয়ে গেছে এখন। মাগিং এ কোনো লোক মাগিং হয়েছে বলে শুনেও যায় না, শুনিও না আমরা কোথাও কোনো লোকের থেকে, মানে ওই সিচুয়েশনে নাই, নাই, এগুলা এখন কমে গেছে। এগুলা নানানভাবে অনেক কিছু ডেভেলপ করছে। আর কি ডেভেলপ করছে মনে হয় নিউ ইয়র্কে? অবশ্যই ইমিগ্রেশন সিস্টেমটা ডেভেলপ করছে। যদিও সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন একটু নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেম হয়। না না, লিভিং স্ট্যান্ডার্ড হয়ে গেছে সবচেয়ে, মানে সবচেয়ে আমরা যে জায়গাটাতে আগায় আসছি সেটা হলো যে আমাদের ছেলে মেয়েরা, মানে আমাদের ছেলে মেয়েরা ধরেন এখানে লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে গেছে, ফেডারেল জবগুলিতে ঢুকে গেছে, সিটি জবগুলিতে ঢুকে গেছে। হ্যাঁ, সিটি, ফেডারেল, স্টেট, মানে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, তবে এটাই হলো যে আমাদের মানে সবচেয়ে ভালো সাইড যেটা, আমাদের ছেলেপেলেরা সুশিক্ষিত হয়ে ভালো ভালো চাকরিতে ঢুকে গেছে, ভালো পজিশনে আছে।
এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে, মানে শুনলে যে অমুকের ছেলে এই করে, অমুকের ছেলে এই জায়গায় আছে, অমুকের ছেলে এই জায়গায় আছে, আমার কাছে খুব ভালো লাগে। আজকে ওই দিনের চেয়ে আমরা যে দিনে আসছি ওই দিন থেকে আজকে মানে মানে আমাদের আমাদের বংশধরেরা অনেক অনেক ভালো আছে। অনেক অনেক আগায় গেছে। আপনারা তো বীজ রোপণ করার জন্য এসেছিলেন, আম- বৃক্ষ ফল তো তারা ভোগ করবে। আমরা স্ট্রাগল করছি, হ্যাঁ, মানে আমাদের ছেলে মেয়েরা এখন আর স্ট্রাগল করা লাগে না, মানে তারা সুশিক্ষিত হয়ে কিচ্ছু দেখে নাই তারা, কিচ্ছু দেখে না নাই না তারা। তারা দেখবে আপনার জৌলস দেখছে, তারা স্বাভাবিকতা দেখছে, তারা আমেরিকার প্রথম মানে উন্নত দেশের বলতে উন্নত কত উন্নত সেটা দেখছে, তাই না? দেখছে দেখছে কিন্তু আপনারা তো একটা উন্নত দেশে আসছিলেন, কিন্তু একদম অনুন্নত দেশ থেকে আসার পর যে সংগ্রামটা উন্নত হবার জন্য বা একটু সমৃদ্ধির জন্য সংগ্রামটা কঠিন ছিল না? কঠিন ছিল। ধরেন আমাদের সর্বপ্রথম যে সমস্ত ছেলেপেলেগুলি আসছে, মানে প্রথম পর্যায়ে যে সমস্ত ফ্যামিলির ছেলে মেয়ে নিয়ে প্রথম পর্যায়ে যারা আসছে ওই ছেলে মেয়েগুলি হয় নাই। তাদের অনেকে রুইন হয়ে গেছে একদম। হ্যাঁ, মানে ওরা হয় নাই মানে তখন তারা গাইডলাইনটা পায় নাই। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা কম আলো থেকে হঠাৎ আলোতে আসার পর যে না না অবস্থা মানে হয়। হঠাৎ আলোতে আসছে যে ওইটা অত ক্ষতির ছিল না, তবে মানে গাইডলাইনটা পায় নাই, কারণ আমাদের যারা তাদের ফ্যামিলি নিয়ে আসছে তারা অত মানে সুশিক্ষিত লোক ছিল না, মানে শিক্ষিত লোক ছিল না, সুশিক্ষিত লোক ছিল না। তো এরা তাদের ছেলে মেয়েদেরকে গাইডটা দিতে পারে না। তো গাইড দিতে পারে নাই বিধায় তারা মিসগাইড হয়ে গেছে। হুম, হুম। কিন্তু এরপরে যে সমস্ত লোক যারা ধরেন আরেকটা জেনারেশন যেটা যেটা মোটামুটি শিক্ষিত লোকগুলি ঢুকছে, যেমন আমি আমার ভাইকে আনছি। হ্যাঁ, আপনি চেইন মাইগ্রেশনে যেটা আসছে, ফ্যামিলি মাইগ্রেশনে যেটা আসছে, যেটা মানে ভাই আসছে যে ভাই তো শিক্ষিত ছিল, ভাই আসি ভাইয়ের ছেলে মেয়েকে গাইডলাইনটা দিতে পারছে, তাদের পিছনে শ্রমটা দিতে পারছে। হ্যাঁ, তো ওই ছেলে মেয়েগুলি মানুষ হয়ে গেছে। যেমন আমার ভাই, আমার ভাইয়ের ছেলে মেয়ে যেগুলি আছে, বোনের ছেলে মেয়ে যেগুলি আছে, এরা সবাই যেমন আমার মানে এক এক বোনের ছেলে মেয়ে সবাই আছে যে ফেডারেল জবে। বিশাল ব্যাপার তো, এটা বিশাল বিশাল ব্যাপার, ব্যাপার, বিশাল বিশাল ব্যাপার। ব্যাপার। এখন ভাইদের ভাইদের ছেলে মেয়েরা আছে খুব ভালো পজিশনে আছে। হ্যাঁ, মানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আপনার, আমি শেষ করবো, আসলে কথা তো শেষ হবে না। আপনার এই জিনিস 3 দিন 10 দিন বললেও শেষ হবে না। আপনারা পায়োনিয়ার, আপনারা 70s আসা মানে হলো জসিম, সন্তোষপুরের জসিম যিনি আছেন, চিনেন তো? হ্যাঁ, উনি আসছেন যে আমার আরো ধরেন 1.5-2 বছর পরে। আচ্ছা, উনি 72-তে আসছে তাইলে না? 72-তে আসছে। আচ্ছা, তারপর আরো কে কে জানি আছেন আপনার সময়ের কে কে আছে? আর ওই আলী যে হোসেন ভাই তো আছে। যে জসিমের কথা বলছেন, ওই জসিম আমার সাথে 35 বছর কাজ করছে। হ্যাঁ, আমি সেই কথা সেজন্য বললাম, জ্যাকসন জসিম বলে আর কি না, ওনারে। 35 বছর আমার চাচা তো উনি। চাচা না? হ্যাঁ, আমার 35 বছর ছিল উনি আমার সাথে হ্যাঁ, একটানা। একটানা ছিল। আমি যখন আসছি তখনও জানি যে আমি আপনার এখানে আপনাদের প্রতিষ্ঠানে কাজ করি। হুম। তো ওনারা আরো পরে আসছে তাইলে। আর আপনার সময়ের এখন কে জীবিত আছে? আপনার সমসাময়িক ধরেন 70-এ। আমার সাথে আসছে যে ওই সময়ের শুধু আলী হোসেন জীবিত আছে বলে শুনছি, তবে মানে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। হরিশপুরের হ্যাঁ, জর্জিয়ায় চলে গেছে মনে হয় উনি। জি জি। ওনার ইন্টারভিউ আমি নিছিলাম একবার, হ্যাঁ, হোয়াইট শার্টে, খুব সুন্দর। হ্যাঁ, উনি মানে 18টা 20টা বালিশ রাখতো, গল্প করছিল আমার, যে 18-20টা বালিশ রাখতাম, লোক আসলে এক সময় এমন অবস্থা গেছে বিছিয়ে দিতাম এগুলা। হ্যাঁ, গামছা রাখতো, লুঙ্গি মানে রাখতো। ওই লোক আর আমরা একসাথে আসছি। ইন্টারেস্টিং, হ্যাঁ, ইন্টারেস্টিং। তো মানে লাস্ট টাইম আমি এই গত নভেম্বর ডিসেম্বরও জানি যে হে এখনো জীবিত আছে, মানে উনি রাঙ্গামাটিতে, না জানি ওইদিকে পাহাড়ে একটা বিরাট কি করে ওইখানে মাঝে মধ্যে যায়, আমার বলছিল উনি। মানে আমি এনে ওই ইয়ে আছে যে ওই ভিআইপি টাওয়ার একটা অ্যাপার্টমেন্ট আছে, হুম। মানে ওখানে থাকে বলে শুনছি। তবে আমি আপনার সমসাময়িকদের অনেকে জীবিত নাই আর। মনে হয় না। আপনি যখন আসছেন বয়স কত ছিল তখন, মানে কত বছর বয়স আছে? একদম ইয়াং মনে হয় না? 19 বছর বয়স। ও, তখন তো বিয়ে শাদী কিছুই করেন নাই না না, ওই কাজটা আগেই সারিয়ে এসেছিল। বাংলাদেশে?
হ্যাঁ? তাহলে আগে ভাগে বিয়ে করে ফেলছিলেন? না, আমি ওই ক্লাস 10 যখন আমি ক্লাস 10 পড়ি, মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে করে ফেলছিলাম। নলি কি বাবার সূত্রে নাকি? না, হ্যাঁ? মানে বাবার সূত্রে। আমার বাবা শিপে চাকরি করতো। উনি ওই বসন ছিল আর কি, ফোরম্যান, বা যেটাকে সারাং বলে, হুম, হুম। ছিল। মানে ওই দাবিতেই আমরা অ্যাপ্লিকেশন দেওয়া। তো সেই সূত্রে আপনি ইয়ে পাইছেন। না না, ইন্টারভিউটা ও সেই সূত্রে পাওয়া আর কি। আচ্ছা, ওই ইন্টারভিউ দিতে হয় নাকি এটা? পরীক্ষা দেওয়া লাগছে, পরীক্ষা দেওয়া লাগছে। ওকে, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আর অনেক কথা বলার ছিল, অনেক কথা হয়তো জানার ছিল। জানার তো শেষ নাই। না না না, এটা মানে 53-54 বছরের ইতিহাস। একদিনে তো শেষ হবে না। এই না 2 না ঘন্টা না 20 না না মিনিটে না, 30 মিনিটে শেষ হবে না। এটা 53-54 বছরের, 53 বা 56 বছরের ইতিহাস। এক কথায়, অল্প কথায় 30 সেকেন্ডে আপনি একটু সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, ব্রুকলিনবাসীর উদ্দেশ্যে, নিউ ইয়র্কবাসী, বাংলাদেশীদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। হোয়াটএভার, আপনার মন থেকে, সারা জীবনের শিক্ষা থেকে। আমার জীবনটা, মানে এই দেশে যদি না আসতাম হয়তো, মানে আমি যেতটুকু গ্রো হয়েছি এতটুকু হতাম না। মানে এখানে আসার পরে আমি বেশিরভাগ ছিলাম যে আমেরিকান লোকদের সাথে ছিলাম, আমেরিকান ফ্যামিলির সাথে ছিলাম। এতে করে আমেরিকান ফ্যামিলি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়েছে। ওই ধারণা থেকে আমি ভিন্ন একটা লোক হয়েছি। যদি আমি বাংলাদেশে থাকতাম হয়তো এই লোকটা আমি হইতে পারতাম না। এর মানে আপনি বলতে চাইছেন যে মানুষের রূপান্তরের জন্য, ট্রান্সফরমেশনের জন্য মানুষকে অবশ্যই তার মানে এক স্টেপ আগে বা এক স্টেপ পিছনে দিতে হবে। যেখানে আছে কিছু সেখানে স্ট্যাটিক দাঁড়ায় থাকা। না না, কিছু ভালো লোকের সাথে আপনার থাকতে হবে, Exactly. তাহলে হয়তো আপনার পরিবর্তনটা অটোমেটিকলি আসবে। আপনি যতই খারাপ হন না, কিন্তু যদি ভালো লোকের সাথে যদি আপনার মানে একটা মেলামেশা করতে হবে সংস্পর্শন আপনাকে। থাকে তাহলে সংস্পর্শে অবশ্যই। আসতে হবে আপনাকে। কারণ আমি একটা আমেরিকান একটা ফ্যামিলির সাথে অনেক বছর ছিলাম বিদায়, মানে আমার মন মানসিকতাটা আমি মনে করি যে কিছুটা পরিবর্তন হয়ে গেছে বাকি লোকদের থেকে। অনেক ধন্যবাদ ওকে, আপনাকে। অনেক ধন্যবাদ। ভালো আপনাকে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।